হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভীষণ প্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে আবারও স্বাগতম। তোমাদের সাথে আছি আমি চন্দন কুণ্ডু। তো আজকে আমাদের বাংলা প্রথম পত্রের আরেকটি ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজ আমাদের যে আলোচনার পাঠ সেটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা, সেটি হচ্ছে সোনার তরী। তো সোনার তরী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী একটা কবিতা। এই কবিতার জন্যে তিনি আমাদের কাছে এখনও বিখ্যাত হয়ে আছেন। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো, তোমরা তোমাদের সকল বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যাতে আমরা সকলে একত্রে ক্লাসটি করতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাওয়া যাক। তো আজকের আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত সোনার তরী কবিতা। এই সোনার তরী একটা আছে কালজয়ী এই একটা কবিতা। এই সোনার তরী কবিতাটি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে স্মরণীয় হয়ে আছেন। তো আমাদের এখানে প্রথমে আসা যাক যে সোনার তরী। তো সোনার তরী, এখানে তরী শব্দের অর্থ যে আমরা সকলে জানি যে তরী শব্দের অর্থ হচ্ছে নৌকা। তরী শব্দের অর্থ কি? নৌকা। তো যাদের বাসা গ্রামে তারা কিন্তু অনেকেই নৌকায় উঠেছ। ঠিক তেমনি এখানে আমাদের তরী শব্দের অর্থ হচ্ছে আমাদের নৌকা। তাহলে সোনার তরী অর্থাৎ কি? যে সোনা দ্বারা তৈরি যে নৌকা, এটা হচ্ছে একটা কাল্পনিক অর্থে বোঝানো হয়েছে, কিন্তু মূলত অর্থ হবে এটা নৌকা। ওকে। তো সোনার তরী লিখেছেন হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা গত ক্লাসেও পড়েছি রবীন্দ্রনাথের লেখা অপরিচিতা। অপরিচিতা গল্পের মতো এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি কবিতা। তাই তার আসল নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার উপাধি হচ্ছে বিশ্বকবি। তার উপাধি হচ্ছে কি? বিশ্বকবি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7ই মে তিনি জন্মগ্রহণ করেন। কোথায়? এই যে কলকাতার, এখানে আরও অনেক কিছু থাকতে পারে, তাই মূলত জন্মগ্রহণ করেন কলকাতা শহরে। এবং অতিরিক্ত যদি আমরা বলতে চাই তাহলে হবে কি, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তার পিতামাতার চতুর্দশ সন্তান। কত? চতুর্দশ মানে কি? 14তম সন্তান। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তার পিতামাতার চতুর্দশ অর্থাৎ 14তম সন্তান ছিলেন। আর তার শিক্ষা হচ্ছে যে তিনি কখনো কোনো আনুষ্ঠানিক শিক্ষার প্রতি তার আকর্ষণ ছিল না। আমরা পূর্বেই বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কখনো তিনি এই যে স্কুল কলেজে যে ধরাবাঁধা যে নিয়ম বা যে স্কুল কলেজের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষার প্রতি তিনি কখনো আকর্ষণ বা তার কোনো আগ্রহ ছিল না, যার কারণে তাকে পারিবারিকভাবে এবং বাড়িতে শিক্ষাগুরু রেখে তাকে স্বশিক্ষায় শিক্ষিত করা হয়। অর্থাৎ তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও কিন্তু তিনি সেগুলোকে সম্পন্ন করতে পারেননি। এবং 1913 সালে, এই যে এই সালটি খুবই গুরুত্বপূর্ণ, 1913 সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে যখন আমাদের নোবেল পুরস্কার চালু করা হয়, আমাদের এশীয় মহাদেশ থেকে যে একজন ব্যক্তি প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে এই আমাদের এশীয় যে মহাদেশ আছে এই এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবং কিসের জন্য তিনি লাভ করেন? তিনি হচ্ছে যে স্ব-অনুদিত সং অফারিংস অর্থাৎ গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের সমন্বয় হিসাবে তিনি ইংরেজি ভাষায় লেখেন হচ্ছে সং অফারিংস। এই সং অফারিংস লেখার কারণে তিনি মূলত নোবেল পুরস্কার লাভ করেন। তার সাহিত্য সাধনার বৃহৎকালের বাংলা সাহিত্যে রবীন্দ্রযুগ নামে পরিচিত করা হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে সময় থেকে তিনি সাহিত্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন বা তিনি যে সাহিত্য লিখেছেন সেই যুগটাকে বলা হচ্ছে আমাদের কি? রবীন্দ্র যুগ। তাহলে 1861 সাল, না, 1861 থেকে 1941 সাল পর্যন্ত যে যতগুলো যুগ ছিল এই যুগগুলোকে বলা হচ্ছে আমাদের কি? রবীন্দ্র যুগ। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যে যুগগুলোতে নিজের যে প্রতিভা, সেই প্রতিভাগুলোকে তার হাতে কলমে যে আমাদের সামনে ফুটে তুলেছেন সেটা হচ্ছে আমাদের কি? রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগের আমাদের সময় হচ্ছে 1861 থেকে 1941 সাল পর্যন্ত।
এবং তার মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং তার মৃত্যু হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তো পরীক্ষার সময় কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন এসে থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন এবং কত তারিখে মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ হচ্ছে 7ই মে এবং তার মৃত্যু হচ্ছে 7ই আগস্ট। দুইটাই কিন্তু 7 আছে। তাহলে জন্ম হচ্ছে 7ই মে এবং মৃত্যু হচ্ছে 7ই আগস্ট। জন্ম সাল হচ্ছে 1861 এবং মৃত্যু সাল হচ্ছে 1941। তিনি মূলত 80 বছর বেঁচে থাকেন। তো এইভাবে করে আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কিন্তু আমাদের প্রশ্ন বেশি এসে থাকে সবসময়। তো এরপরে আসে হচ্ছে যে তার কিছু লেখা যে কাব্যগ্রন্থ বা সাহিত্যকর্ম, সেগুলোর মধ্যে তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। তিনি মাত্র 15 বছর বয়সে, তাহলে তিনি মাত্র 15 বছর বয়সে এই বনফুল কাব্যটি লেখেন। তাহলে যেই বয়সে আমরা ক্লাস 7 কিংবা ক্লাস 8-এ লেখাপড়া করেছি 15 বছর বয়সে, তাহলে সেই বয়স থেকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি সাহিত্যে প্রবেশ করেন। তাহলে তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে বনফুল। তিনি মাত্র 15 বছর বয়সে এই বনফুল কাব্য লেখেন এবং মাত্র 16 বছর বয়সে এই বনফুল লেখার 1 বছর পরে তিনি একটা গল্প লেখেন, তার নাম হচ্ছে কি ভিখারিণী। তাহলে ভিখারিণী গল্পের মাধ্যমে তার যে বাংলা যে ছোট গল্প সেখানে প্রবেশ ঘটে এবং মাত্র 15 বছর বয়সে বনফুল কাব্য লেখার মাধ্যমে তার মূল সাহিত্য অঙ্গনে তার প্রবেশ হয়। কত সালে? 1880 সালে, মাত্র 15 বছর বয়সে। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্রকাশ পায় আমাদের 1880 সালে, কিন্তু তিনি লেখেন এটা মাত্র 15 বছর বয়সে। তার মানে তিনি যখন লেখেন এটা কিন্তু ওই সময় প্রকাশ পায় না। তাহলে তিনি লেখেন মাত্র 15 বছর বয়সে, কিন্তু এটা প্রকাশ পায় আরও কয়েক বছর পরে, যে সেটা কত সালে? 1880 সালে। তো তার লেখা আরও কিছু কাব্যগ্রন্থ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, বলাকা, পূরবী, লিপিকা, পুংস, জন্মদিনে ও শেষ লেখা। এইখান থেকে আমাদের তিনি কিন্তু অনেক কিছু লিখেছেন। তো এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, গীতাঞ্জলি, জন্মদিনে শেষ লেখা। মূলত এই নামগুলো যদি একটু মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। তো আমাদের প্রশ্ন আসতে পারে যে নিচের কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো সেখানে আমাদের অনেকগুলো অপশন থাকবে। তো সেখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, গীতাঞ্জলি, জন্মদিনে ও শেষ লেখা। এই যে শেষ লেখার মাধ্যমে কিন্তু তার সাহিত্য অঙ্গন থেকে তিনি বিদায় নেন। এরপর আসে কি তার যে গানের সংকলন, সেটা হচ্ছে কি যে গীতবিতান। তার মানে কি তিনি কিন্তু শুধুমাত্র যে সাহিত্য অঙ্গনে তিনি কিন্তু শুধুমাত্র গল্প, ছোট গল্প, উপন্যাস এগুলোই তিনি লেখেননি, পাশাপাশি তিনি কিন্তু এই যে আমাদের গানের সংকলন, মানে তিনি গানও লিখেছেন, যেগুলোকে একত্রে বলা হয় কি আমাদের গীতবিতান। সেগুলোকে একত্রে কি বলা হয়? গীতবিতান। তার মানে আমরা বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র যে আমাদের গদ্য মানে গল্প এবং কবিতা, উপন্যাস এগুলোর প্রতি তিনি আসক্ত ছিলেন না। তিনি কিন্তু আমাদের যে গান ছিল, যে আমাদের যে নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত, সে রবীন্দ্রসঙ্গীতগুলো হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি গানের সংকলন। এই কারণে দেখবে যে আমরা কিন্তু বলে থাকি যে রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীতগুলোই একত্রে বলা হয় হচ্ছে আমাদেরকে গীতবিতান। ওকে, তো এরপরে আমরা প্রথমে চলে যাব আমরা আমাদের যে আজকে যে মূল যে কবিতা, সে কবিতাটি আমরা ভালো করে আমরা আগে পড়ব, তারপরে আমরা যে দেখব যে এখান থেকে আমরা কি বুঝতে পেরেছি। তো আসলে তাহলে আমরা মূল পাঠে যদি আসি, তো বলছে গগনে, এই যে গগনে গরজে মেঘ। এই যে গগন মানে কি? গগন মানে আমরা সবাই জানি যে গগন মানে হচ্ছে আকাশ। আকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে গগন। তাহলে গগন শব্দের অর্থ হচ্ছে কি? আকাশ। গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ। বলছে গগনে গরজে মেঘ। গরজে মানে কি? যে মানে গর্জে ওঠা। যখন আমরা দেখি যখন আমাদের বর্ষাকাল আসে, তখন দেখি যে যখন আমাদের মেঘে কিন্তু অনেক বর্ষণ করে না, বর্ষণ করে বা আমাদের যে গর্জন করে। তাহলে মেঘে হচ্ছে আমাদের অনেক গর্জন করে, তারপর ওখান থেকে আমাদের বর্ষণ বা বৃষ্টি হয়। তো এখানে তখন বলা হয়েছে এখানে যে গগনে গরজে মেঘ। গরজে মানে কি? যে গর্জন করা, মানে ডাকা, তাই না? গর্জে মানে কি? যে
গর্জন করা। তাহলে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বর্ষা মানে হচ্ছে কি বর্ষা, বর্ষা হচ্ছে আমাদের একটা আঞ্চলিক রূপে বলা হয়েছে বর্ষা, তো এটা মানে হচ্ছে কি যে বর্ষা। তাহলে গগনে গরজে মেঘ ঘন বর্ষা কূলে একা বসে আছি নাই ভরসা। তো কুল, কুল মানে হচ্ছে যে নদীর পার, তো যেখানে আমাদের নদীটা মূলত শেষ হয় তার যে উপরে যে জায়গা থাকে তাকে বলা হয় কুল বা পার। তাহলে কুলে একা বসে আছি, তাহলে এখানে একা বসে আছে কে? কবি। তাহলে এখানে কবি নিজে হচ্ছে এখানে একা বসে আছে কোথায়? যে তিনি নদীর কূলে বসে আছেন। তাহলে কূলে একা বসে আছে নাহি ভরসা, এখানে তিনি কোনো ভরসা পাচ্ছেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তিনি যে একটা জায়গায় বসে আছেন, তিনি আকাশে যে ঘন ঘন যে মেঘের যে গর্জন হচ্ছে, যার কারণে তিনি বুঝতে পারছেন যে একটু সময়ের মধ্যে হয়তোবা বৃষ্টি আসবে, যার কারণে তিনি কোনো ভরসা পাচ্ছেন না। বলছে রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি ভাড়া ভাড়া, এই রাশি রাশি শব্দের অর্থ অনেক। তো যখন আমাদের কোনো কিছু অনেক বোঝায় তখন সেগুলোকে আমাদের দ্বিত্ব আকারে প্রকাশ করা হয়। যদি আমরা বলি যে অনেক অনেক বই, অনেক অনেক বই বা অনেক অনেক ফল, যখন কোনো কিছুকে অনেক বা অনেক বৃহৎ অর্থে প্রকাশ করা হয় তখন সেগুলোকে আমাদের দ্বিত্ব বা দুইবার আমাদের সেগুলো প্রকাশ করা হয়। এ কারণে বলছে এখানে যে রাশি রাশি ভাড়া ভাড়া, রাশি রাশি মানে হচ্ছে অনেক, আর ভাড়া ভাড়া, এখানে ভাড়া শব্দের অর্থ হচ্ছে যে আমাদের এক প্রকার গোলা, মানে যেটা আমাদের ধান রাখার পাত্র। তো যাদের বাসা তোমাদের গ্রামগঞ্জে থাকতে পারে তারা দেখবে যারা হচ্ছে কৃষক ফ্যামিলির, তাদের বাড়িতে ধান রাখার জন্য বড় একটা গোলা তৈরি করা হয়, বাঁশ অথবা বেত দিয়ে একটা গোলা তৈরি করা হয়। সে গোলার মধ্যে কৃষকরা তাদের সকল যে ধান উৎপন্ন হয় সেগুলো তারা এখানে রাখে, সেটাকে আমাদের ভাড়া বলা হয়, ভাড়া বা গোলা বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে রাশি রাশি ভাড়া ভাড়া, এখানে ভাড়া হচ্ছে আমাদের যে ধান রাখার যে পাত্র, এখানে একাধিক বা অনেকগুলো ধান রাখার পাত্র বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে রাশি রাশি ভাড়া ভাড়া। আর আমি বলেছিলাম যে কোনো কিছু অতিরিক্ত বা বৃহৎ অর্থে প্রকাশ করার জন্য সেগুলোকে আমাদের দ্বিত্বভাবে প্রকাশ করা হয়। ধান কাটা হলো সারা, ধান কাটা হলো সারা মানে ধান কাটা শেষ হয়ে গেছে, ধান কাটা শেষ হয়ে গেল। বলছে কি যে ভরা নদী ক্ষুরোধারা, ভরা নদী ক্ষুরোধারা, তো ক্ষুরোধারা হচ্ছে মানে কি যে অনেকটা সুচল বা সুচল বা অনেক ধারালো আর কি। বলছে ভরা নদী ক্ষুরোধারা খড় পরশা, বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। তার মানে লেখক এখানে বোঝাতে চাচ্ছেন যে তিনি হচ্ছে যে ধান, তিনি হচ্ছে যে একটা একটা মাঠে আছেন, যেটা হচ্ছে যে নদীর উপকূলে মানে নদীর তীরেই তিনি একখণ্ড জমিতে আছেন, যে জমিতে তিনি ধান কাটতেছেন। আর এই ধান কাটতে কাটতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। হঠাৎ করে বৃষ্টি না, তিনি লেখক কিন্তু এখানে বুঝিয়েছেন যে কূলে একা বসে আছে নাহি ভরসা, মানে তিনি কিন্তু কূলে বসে আছেন কিন্তু তিনি কোনো ভরসা পাচ্ছেন না। তার কারণ কি? যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, মানে তিনি আগে থেকে বুঝতে পারতেছেন যে এখনই হয়তোবা বৃষ্টি আসবে, কারণ আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। যদি এরপরে আমরা আসি তাহলে দেখা যায় যে একখানি ছোট ক্ষেত আমি একেলা, তার মানে এই যে নদীর কথা বলা হয়েছে যে নদীর কূলে, নদীর কূলে একখণ্ড ছোট ক্ষেত আছে, একটা মাত্র ছোট ক্ষেত আছে, সেখানে লেখক শুধুমাত্র একা, আর কেউ সেখানে নাই, শুধুমাত্র লেখক একা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, তো বাঁকা জল খেলা করা মানে হচ্ছে এখানে যে তিনি যেহেতু একটা নদীর ওপরে আছেন, তো নদীতে যে আমাদের জল থাকে সেই বাঁকা জল ঢেউ খাচ্ছে এখানে বা স্রোত হচ্ছে, এখানে স্রোত বা ঢেউ খেলে চলেছে। এখানে বলা হচ্ছে যে চারিদিকে বাঁকা জল করিছে খেলা। বলছে পরপারে দেখি আঁকা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। তো এখানে পরপারে দেখি আঁকা মানে হচ্ছে যে নদীর ওপারে, এখানে পরপারে বলতে আমাদের অন্য একটা অর্থ বোঝায়, কিন্তু এখানে মূলত কবিতার দিক থেকে আমরা বলতে পারি যে পরপারে মানে হচ্ছে যে নদীর ওপারে। তো নদীর ওপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, অর্থাৎ পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ডাকা। তাহলে কবি হচ্ছে যে আমাদের নদীর এই পার থেকে তিনি যখন তাকিয়ে ওপারে দেখছেন তখন তিনি সেখানে দেখেন যে গ্রামখানি হচ্ছে মেঘে একদম ঢেকে গেছেন। প্রভাত বেলা মানে কি যে আমাদের সকালবেলাকে বলা হয় প্রভাত বেলা, তাহলে গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। তার মানে হচ্ছে যে আমাদের কবির যে মূল গ্রাম, সে গ্রামের মাঝখান দিয়ে হচ্ছে একটা নদী বয়ে গেছে, কবি হচ্ছে নদীর এপারে এবং তার যে গ্রাম সেই গ্রামটা হচ্ছে নদীর ওপারে। তো যার কারণে কবি দূর থেকে দেখতেছে এখান থেকে যে তার যে ওপারের যে গ্রাম সেই গ্রামটা হচ্ছে যে পুরোটা মেঘে ঢেকে গেছে, ওখান থেকে পুরোটা মেঘে ঢেকে গেছে। ওকে, তারপর দেখি হচ্ছে আমরা
বলছে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। তো এর আগে আমরা দেখলাম যে কবি সেখানে উল্লেখ করেছে যে তিনি হচ্ছে যে ধান কাটতে কাটতে হঠাৎ করে বর্ষা চলে আসে। তো সেখানে কবি ছোট্ট একটা ক্ষেতে বা ছোট্ট একটা জমিতে তিনি একাই ওখানে ছিলেন এবং সেখানে আর কেউ ছিল না। তো তিনি ওই নদীর এপার থেকে তিনি যখন ওপারে দেখলেন তখন দেখলেন যে তার যে নদীর পাড়ে যে গ্রাম ছিল সেই গ্রামটা পুরোপুরি মেঘে ঢেকে গেছে। তার মধ্যে একটা ভয় বা একটা শঙ্কার একটা তৈরি হয় যে তিনি তার যে কষ্ট বা তার যে শ্রমে যে অর্জিত যে সম্পদ বা যে সোনার ধান সেটিকে বাসায় বা বাড়িতে নিয়ে যেতে পারবে কিনা। তো তারপরে এখানে দেখতে পারে যে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে। তো হঠাৎ করে কবি বা লেখকের চোখ যায় নদীর দিকে, মানে তিনি হচ্ছে হতাশগ্রস্ত হয়ে তিনি হচ্ছে ওখানে বসে থাকেন। হঠাৎ করে তার চোখ যায় নদীর দিকে, তখন তিনি দেখেন যে গান গেয়ে তরিবে, তরি মানে তো নৌকা, আগেই বলেছি। তাহলে গান গেয়ে তরিবে কে আসে পারে। তখন কবি দেখতে পাচ্ছেন যে নদীতে তরি বা নৌকা নিয়ে কে যেন এদিকে এগিয়ে আসছে। তখন লেখকের মধ্যে একটু আশঙ্কাটা বা আমাদের ভয়ের যে শঙ্কা সেটা একটু তিনি কম অনুভব করেন। তিনি মনে করেন যে তরি বেয়ে যে আসবে তাকে সকল তার যে অর্জিত যে সম্পদ সেগুলো তাকে দিয়ে দেবে। তো দেখি আমরা এখানে, তো দেখে যেন মনে হয় চিনি উহারে। তো লেখক কিন্তু এখানে আমাদের কবি কিন্তু শিওর না যে তিনি চেনে কিনা। তিনি দেখলেন যে গান গেয়ে নৌকায় করে কেউ একজন নদী থেকে নৌকা নিয়ে এদিকে আসতেছে। তো কবি মনে করেন যে তাকে হয়তো চেনে না, কিন্তু তার মনে হয় যে দেখে তাকে চিনতে হতে পারে। এই জন্য এখানে বলা হয়েছে যে দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায়। কি ভরা পালে চলে যায়, এখানে ভরা পালে বলতে যখন আমরা দেখি যে নৌকা, তো এক প্রকার নৌকা আছে যার সামনে পাল দেওয়া হয়। তো পাল দেওয়া বলতে মূলত একটা কাপড় থাকে সামনে, যে কাপড়টা হচ্ছে যে বাতাসের যে বাধা দেয়, সে বাতাসের টানে যেদিকে বাতাস থাকে সেদিকে নৌকাটা চলে যায়। তো তখন যে মাঝি থাকে, মাঝির কিন্তু বৈঠা বা দাঁড় টানা লাগে না, সেক্ষেত্রে কিন্তু মাঝির কষ্ট কম হয়। তো এই কারণে পাল মানে হচ্ছে এক প্রকার কাপড় থাকে নৌকার সামনে দেওয়া থাকে। তো যেই দিকে বাতাসটা যায় সেই বাতাসটা কাপড়ে করে একটা চাপ সৃষ্টি করে, যার কারণে কিন্তু যে আমাদের যে মাঝি থাকে মাঝির কিন্তু দাঁড় টানা লাগে না, ওই বাতাসের চাপেই কিন্তু নৌকাটা ওই দিকে চলে যায়। তো বলে সেখানে যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। তাহলে যে নৌকা নিয়ে যে লেখকের কবির দিকে তিনি যে এগিয়ে আসছিলেন তিনি ছিলেন অন্যমনস্ক, মানে তিনি কোনো দিকে তিনি তাকাচ্ছেন না, বামও তাকান না ডানও তাকান না, তার চোখ ছিল কি স্ট্রেট ছিল এরকম সোজা। বলছে যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাই চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। তার মানে এখানে কবি বুঝিয়েছেন যে তাকে সাহায্য করার জন্যে যে নৌকাটা আসছে তিনি ভাবছিলেন, কিন্তু সেই নৌকার যে মাঝি তিনি কোনো দিকে তাকান না, তিনি সোজা তাকিয়ে তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। বলছে দেখে যেন মনে হয় চিনি ওয়ারে, তাহলে লেখক তাকে হয়তো চেনেন না, কিন্তু তিনি মনে করে যে দেখে মনে হয় যে তাহাকে আমি চিনি। এরপর দেখি যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। যখন তিনি লেখকে বা কবির যখন কাছে আসেন, যখন ওই মাঝি যখন কবির সামনে আসেন, তখন মাঝি তার দৃষ্টি আকর্ষণ, যেহেতু মাঝির দৃষ্টি অন্য কোনো দিকে নাই, সে বাম ডানে কোনো তিনি তাকান নাই, যার কারণে ওই মাঝির দৃষ্টি আকর্ষণের জন্যে কবি এখানে এনেছেন কি ওগো, মানে তিনি যখন তার যে দৃষ্টি আকর্ষণ করবে তাকে দৃষ্টি আকর্ষণের জন্য এখানে এনেছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। তো যেহেতু ওই মাঝির দৃষ্টি কোনো দিকে নাই, ওই মাঝিকে তার দিকে দৃষ্টি আনার জন্য এখানে উল্লেখ করা হয়েছে কি ওগো। এই ওগো শব্দটি দিয়ে ওই মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কবি এখানে এটা উল্লেখ করেছেন। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ কবি ওই মাঝিকে তিনি বলতেছেন যে মাঝি তুমি কোথায় যাচ্ছ। বলছে যে বারেক ফিরাও তরি কুলেতে এসে, মানে তাকে বলা হচ্ছে এখানে যে তুমি যে নৌকাটা তুমি কুলেতে নিয়ে আসো। বলছে যেও যেথা যেতে চাও, তখন কবি মাঝিকে এখানে বলছে যে তুমি যেখানে যেতে চাও তুমি সেখানে যেও, যারে খুশি তারে দাও, মানে যারে খুশি তুমি তাকেই দিও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে। তখন কবি মাঝিকে সম্বোধন করে ওগো, বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ যে তুমি কোথায় যাচ্ছ। মাঝিকে কবি বলে যে তুমি কোথায় যাচ্ছ, দয়া করে তুমি তোমার তরিটা নিয়ে এই কুলে এসো।
এসে তুমি তুমি যেখানে ইচ্ছা তুমি সেখানেই যেও, যারে খুশি তারে দিও, তুমি শুধুমাত্র আমার কষ্টে অর্জিত যে সোনার যে ফসল, তুমি শুধুমাত্র এই ফসলটি কুলে এসে নিয়ে যাও। তাহলে লেখকের কিন্তু আর কোনো চাওয়া পাওয়া নাই। তাই লেখকের একমাত্র এখানে কবির লক্ষ্য হচ্ছে যে তিনি যে এত যে কষ্ট বা এত যে শ্রম দিয়ে তিনি যে ফসল উৎপাদন করেছেন, এই ফসলটি যাতে ভালোভাবে যেন তিনি তার বাড়িতে বা তিনি যেন নিয়ে যেতে পারেন, যার কারণে তিনি এখানে মাঝিকে অনুরোধ করেন যে তিনি যেন তার এই সকল অর্জিত যে সম্পদ সেগুলো যেন তিনি কুলেতে নিয়ে যায়। তারপর দেখি যে যত চাও তত লও তরণী পড়ে। তো এখানে বলা হচ্ছে যত চাও তত লও তরণী পড়ে। তো এখানে বলা হচ্ছে যে যেহেতু নৌকাটা বা তরিটা অনেক একটু ছোট, তো সেই তরিতে যতটুকুই যায়, মানে যতটুকু মাঝি নিতে পারে তাকে সবটুকু নেয়ার কথা বলা হয়েছে, যে যত চাও তত লও তরণী পড়ে। তো লেখকের যে ছোট্ট একটা জমি ছিল, সে জমিতে যতটুকু ধান উৎপন্ন হয়েছে, যেহেতু নৌকাটি ছোট, তখন মাঝিকে বলা হয়েছে যে তুমি যতটুকু নিতে পারো বা তুমি যতটুকু নিতে পারবে তুমি সবটুকু নিয়ে যাও। বলছে আর আছে, বলছে আর আছে আর নাই দিয়েছি ভরে। তখন এখানে বলা আছে, তখন এখানে মাঝি লেখককে বলে যে আর আছে, তখন কবি বলে যে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়ে সিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে ভিতরে। মানে কি যে স্তরে স্তরে সাজিয়ে দেওয়া। থরে ভিতরে শব্দের অর্থ হচ্ছে কি যে স্তরে স্তরে সাজিয়ে দেওয়া। তার মানে কি এখানে যে কবি যে ছোট একটা ক্ষেতে যে সোনার ধান উৎপাদন করেছে, সেগুলোকে এখানে স্তরে স্তরে এভাবে করে তিনি সাজিয়ে দিয়েছেন, এভাবে, ঠিক আছে, সাজিয়ে তিনি দিয়েছেন, স্তরে স্তরে সাজিয়ে দিয়েছেন ধাপে ধাপে। তার মানে এখানে বলা হচ্ছে যে তাকে মাঝি বলে যে আর কি আছে, তখন কবি বলেন যে আর নাই দিয়েছি ভরে, মানে যা ছিল সবই তোমাকে দিয়ে দিয়েছি এতকাল, মানে এতদিন নদী কূলে যাহা লয়ে সিনু বলে, মানে এতকাল তিনি যে নদী কূলে এসে তার যে নিজের যে পরিশ্রম বা যে কষ্ট, সে কষ্টের মাধ্যমে তিনি যতটুকু ফসল উৎপাদন করতে পেরেছেন তার সবটুকুই তিনি তার তরিতে তুলে দিয়েছেন থরে ভিতরে, মানে কি স্তরে স্তরে তিনি এগুলোকে সাজিয়ে দিয়েছেন। বলছে এখন এখন আমাকে লহ করুণা করে। তার মানে যে এখানে এই লাইনটা খেয়াল করি, তাহলে এখন এখানে আমরা দেখলাম যে কবি তার অর্জিত যে সকল যে আমাদের সম্পদ ছিল, সে সকল সম্পদগুলোকে তিনি তরিতে তিনি সাজিয়ে দিলেন। এরপরে কবি মাঝিকে বলল যে আমার সকল সমস্ত ধান বা আমার সকল সমস্ত যে কর্ম সেগুলো হচ্ছে দেওয়া শেষ, এখন তুমি আমাকে একটু দয়া করে আমাকে তোমার মাঝিতে স্থান দাও। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে কবির যে ছোট ক্ষেত ছিল, সেই ক্ষেতের সকল ধান বা তার যে কর্ম, সে কর্মটুকু সব কিন্তু আমাদের সোনার তরিতে দেওয়া শেষ। এরপর লেখক মাঝিকে অনুরোধ করে যে যেহেতু আমার সকল সোনার ধান বা কর্ম তোমার তরিতে দেওয়া শেষ, এখন দয়া করে তুমি তোমার তরিতে আমাকে স্থান দাও। এরপরে আসে যে ঠাই নাই ছোট সে তরি। তখন এখানে মাঝি বলছে এখানে যে ঠাই নাই মানে কি জায়গা নাই, তাহলে কি ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তখন এখানে বলা হয়েছে যে নৌকাটি এতটাই ছোট যে তার সকল যে ধান ছিল সে ধানে সেগুলোকে পরিপূর্ণ হয়ে গেছে। লেখক যে ওখানে যে ঠাই নিবে মানে যে আশ্রয় নিবে সেটুকু জায়গা এখানে বিদ্যমান নাই। তাই এখানে কবি বলেছেন যে ঠাই নাই মানে জায়গা নাই, ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তার মানে কি কবির যে অর্জিত যে কর্ম, সে কর্মের মাধ্যমে সে সোনার তরিটা কিন্তু ভরে গেছে। বলছে শ্রাবণ গগন ঘিরে। শ্রাবণ একটা এখানে মাসের নাম। তো এখানে প্রশ্ন আসতে পারে যে সোনার তরি কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে, এটি হবে হচ্ছে আমাদের কি শ্রাবণ মাস। তাহলে শ্রাবণ গগন ঘিরে মানে শ্রাবণের আকাশকে ঘিরে ঘন ঘন মেঘ ঘুরে ফেরে। তো শ্রাবণ মাসে কিন্তু আমাদের দেখা যায় যে অনেক বর্ষা হয়, মানে বৃষ্টিপাত হয়, তখন দেখা যায় যে শ্রাবণের আকাশে ঘন ঘন কালো মেঘের দেখা যায়। তো সেটি হচ্ছে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে শ্রাবণ গগন ঘিরে মানে শ্রাবণের আকাশকে ঘিরে ঘন মেঘ ঘুরে ফেরে, মানে কালো ঘন মেঘটা হচ্ছে কি যাওয়া আসা করে। হচ্ছে শূন্য নদীর তীরে রহিনু পরি,
মানে শূন্য নদীর তীরে কবি কিন্তু এখনো পড়ে আছেন, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তার মানে কি লেখকের যে সোনার ধান বা যে অর্জিত কর্ম ছিল সেগুলো সোনার তরী নিয়ে কুলে চলে গেলেও লেখককে নেয়ার মতো জায়গা কিন্তু সোনার তরীতে হয় নাই। তো এখানে বলা হয়েছে যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, মানে কবি হচ্ছে তার যে সম্পদ বা যে সোনার ধান সে সকল কিছু কিন্তু তিনি তরীতে তুলে দিয়ে তিনি কিন্তু নদী তটে একা তিনি পড়ে আসেন, নদী তটে একা এখানে পড়ে আসেন। আর যাহা ছিল সব নিয়ে গেল ওকে সোনার তরী, মানে লেখকের সারা জীবনের অর্জিত কর্ম বা যে সোনার ধান সেগুলো নিয়ে গেল ওকে সোনার তরী, কিন্তু এখানে লেখকের কোনো ঠাঁই হলো না, এখানে লেখকের কোনো ঠাঁই হয়নি। তো আমরা এখানে শব্দার্থগুলো দেখি যে গরজে, গরজে মানে হচ্ছে কি গর্জন করে। এখানে আরেকটা আসতে পারে যে গগন, গগন মানে কি, গগন মানে হচ্ছে আকাশ, গগন, গগন মানে হচ্ছে আকাশ। ওকে, তো গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ, গরজে মানে গর্জন করে, যে ভাড়া ভাড়া, তাহলে ভাড়া শব্দের অর্থ হচ্ছে কি যে ধান রাখার পাত্র। আর এখানে ভাড়া ভাড়া দুইবার ব্যবহার করা অর্থ হচ্ছে যে এখানে আধিক্য, এখানে আধিক্য বুঝিয়েছে, এখানে আধিক্য বুঝিয়েছেন, যার কারণে এখানে ভাড়া ভাড়া দ্বিত্ব বা দুইবার ব্যবহার করা হয়েছে। ক্ষুরধারা মানে হচ্ছে যে ক্ষুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত, তাহলে এখানে আমাদের যে ক্ষুরধারা এখানে বলতে বোঝানো হয়েছে যে ক্ষুরের মতো ধারালো যে স্রোত সেটা হচ্ছে আমাদের কি ক্ষুরধারা। এরপর আসছে এখানে যে খড় বর্ষা মানে হচ্ছে যে কি ধারালো বর্ষা, এখানে ধারালো বর্ষার মতো বোঝানো হয়েছে। আমি, এখানে আমি কি, আমি বলতে এখানে কবি নিজেকে বুঝিয়েছেন, কিন্তু যদি এটা সাধারণ অর্থে কৃষক হবে, তো যেহেতু এটা আমাদের একটা কৃষককে নিয়ে বলা হয়েছে, তো সেখানে এই যে কবিতা, এই কবিতায় আমি বলতে এখানে মূলত সাধারণ অর্থে কৃষককে বোঝানো হয়েছে, কিন্তু প্রতীকী অর্থে এখানে শিল্পশ্রেষ্ঠা কবিকে বোঝানো হয়েছে। তো যদি এখানে সাধারণ যদি আমরা অর্থ খুঁজি, মানে কবিতার যে অর্থ সে অর্থ খুঁজি, তাহলে এখানে আমাদের একজন কৃষককে বোঝানো হয়েছে, কিন্তু যদি এখানে আমরা প্রতীকী অর্থ খুঁজি, মানে কৃষক রূপী কোনো যদি প্রতীকী অর্থ খুঁজি, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি শিল্পস্রষ্টা কবিকে এখানে বোঝানো হয়েছে। এরপর আসলে কি যে আমি একেলা, এখানে আমি মানে এখানে কৃষক নিজেই, কৃষক বা শিল্পস্রষ্টা কবি, একেলা মানে কি যে নিঃসঙ্গ অবস্থা, অর্থাৎ আমি একেলা মানে হচ্ছে যে কৃষক বা শিল্পস্রষ্টা কবির নিঃসঙ্গ অবস্থা, নিঃসঙ্গ অবস্থা। বলছে চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এটা শব্দের অর্থ হচ্ছে যে ধান ক্ষেতটি, এই যে ধান ক্ষেতটি ছোট্ট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট ক্ষেতটুকুর আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে এই অংশে। বাঁকা জল এখানে অনন্ত কাল স্রোতের প্রতীক। এই যেটি একটা প্রশ্ন আসতে পারে যে বাঁকা জল কিসের প্রতীক, এটা কিন্তু আমাদের এমসিকিউতে বা আমাদের ক নম্বরে আসার সম্ভাবনা খুব বেশি, যে বাঁকা জল কিসের প্রতীক, তাহলে বাঁকা জল হবে আমাদের অনন্ত কাল স্রোতের প্রতীক। বাঁকা জল কিসের প্রতীক, বাঁকা জল হচ্ছে আমাদের অনন্ত কাল স্রোতের প্রতীক। বলছে তরু ছায়া মসি মাখা মানে ওপারে মেঘের ঢাকা গ্রামটি যেন গাছের ছায়ার কালো রঙের মাখানো, গাছের ছায়ায় কালো রঙে মাখানো। বলছে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, বলছে খুরের মতো ধারালো জল স্রোতে গান গাইতে গাইতে যে মাঝি পাড়ের দিকে এগিয়ে আসছে রবীন্দ্রনাথ ভাবনায় সে নির্মোহ মহাকালের প্রতীক। এই যে নির্মোহ মহাকালের প্রতীক, এটা কিন্তু আরেকটা প্রশ্ন, এখানে বলা হবে যে নির্মোহ মহাকালের প্রতীক কে, আমাদের এটাও কিন্তু একটা প্রশ্ন যেটা আমাদের এমসিকিউ অথবা ক নম্বরে আসতে পারে, যে নির্মোহ মহাকালের প্রতীক কে, এটা হবে কি মাঝি, এটা হবে কে মাঝি, হচ্ছে আমাদের নির্মোহ মহাকালের প্রতীক হচ্ছে মাঝি। বলছে কোনো দিকে নাহি চায় মানে মহাকালের প্রতীক, যে মহাকালের প্রতীক এই মাঝি, নিরাসক্ত বলেই তার সুনির্দিষ্ট কোনো দৃষ্টিপাত নেই। অর্থাৎ যে যখন নদী পথে বেয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, তার দৃষ্টিপাত অন্যদিকে ছিল না, তিনি নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এখানে বলা হয়েছে যে মহাকালের প্রতীক এই মাঝি, নিরাসক্ত বলে তার সুনির্দিষ্ট কোনো দৃষ্টিপাত নেই। এরপরে আসে যে দেখে যেন মনে হয় চিনি উহারে, তো এখানে কবি যখন তিনি মাঝিকে প্রথম দেখেন, দেখে তার মনে হয় যে দেখে যেন মনে হয় চিনি উহারে, এই শব্দটির অর্থ হচ্ছে যে এই আগন্তুক মাঝি মানে অচেনা যে মাঝি
কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো চেনা, কেননা চেনা মনে হলেও কৃষক বা শিল্প স্রষ্টা কবির সংশয় থেকেই যায়। তাহলে এখানে সংশয় বলতে এখানে বোঝানো হয় যে তাকে দেখে কবির মনে হতেই পারে যে তিনি তাকে চেনে, কিন্তু আসলে সে কি আসলেই চেনে কিনা এটি কিন্তু তিনি শিওর না, যার কারণে এখানে কিন্তু তার একটা সংশয় থেকেই যায় যে তিনি আসলে কি তাকে চেনে। বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, অর্থাৎ কি নির্বিকার মাঝির, যে নির্বিকার মাঝির দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক বা কবির চেষ্টা বিদেশ এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। বলছে বারেক বারেক ভিড়াও তরি কুলেতে এসে, এখানে অর্থ হচ্ছে যে চিরায়ত শিল্পলোকে ঠাঁই পাওয়ার জন্য কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে চিরায়ত শিল্পলোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে যখন যখন আমাদের যে মাঝি যখন কবি যখন কাছে আসেন তখন তিনি তাকে অনুরোধ করে যেন তিনি তার বারেক ভিড়ায় জন্য তিনি তার কুলেতে এসে তার যে সোনার ধান সে ধানটি যেন তিনি কুলে নিয়ে যান। তারপরে আসে এখানে যে আমার সোনার ধান, এই যেটা কি আমার সোনার ধান শব্দের অর্থ হচ্ছে যে কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থ হবে যে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্বল। অর্থাৎ এখানে যদি বলা হয় যে তাহলে হবে যে একজন কৃষকের যে শ্রেষ্ঠ ফসল সেটাই হচ্ছে এখানে সোনার ধান। আর প্রতীকী অর্থে যদি বলা হয় তাহলে শিল্প স্রষ্টা কবি বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে সকল যে সৃষ্টি সম্ভার সে সবগুলোকে এখানে এই সোনার ধানের সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে কি বুঝলাম আমরা, যে এখানে সোনার ধান বলতে আমাদের সাধারণ অর্থে হবে যে কৃষকের শ্রেষ্ঠ ফসল। আর প্রতীকী অর্থে যদি বলা হয় তাহলে এখানে হবে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনের অর্জিত সকল সৃষ্টি সম্পর্কে এখানে বলা হয়েছে কি আমাদের সোনার ধান হিসেবে। তারপর এখানে বলা হচ্ছে যে আর আছে আর নাই দিয়েছি ভরে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে ছোট্ট জমিতে উৎপন্ন ফসলের সবটাই, অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি, তাহলে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমগ্র সৃষ্টি সে সকল সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী পূর্ণ করে চিরায়ত শিল্পলোকের পথে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে নদী পথে যে মাঝি যে তরীটা নিয়ে নিয়ে এখানে দাঁড়বে এগিয়ে আসছিল, সেখানে কবি বা কৃষক তার সারা জীবনের অর্জিত যে সম্পদ সে সম্পদটা সে তরীতে তিনি তুলে দেওয়ার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আর আছে কিনা, তখন কবি তাকে উত্তরে বলে যে আর নাই, সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এরপরে আসে এখানে বলা হচ্ছে যে থরে ভিতরে মানে হচ্ছে এখানে স্তরে স্তরে সুবিন্যস্ত রূপে, মানে এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া। তো যখন কবি তার যে সোনার ধান, যখন তিনি তার সোনার ধানকে ওই মাঝিতে যখন তিনি তুলে দিচ্ছিলেন তখন সেগুলোকে এলোমেলোভাবে তুলে না দিয়ে তিনি একদম থরে মানে একদম স্তরে দিয়ে সেগুলোকে সাজিয়ে দিচ্ছিলেন একেবারে। এরপর আসে কি যে এখন আমাকে লহ করুণা করে, অর্থাৎ কি এখানে বোঝানো হচ্ছে যে ফসল বা সৃষ্টি সম্ভার তুলে দেওয়া হয়েছে নৌকায়, এখন তাকে তুলে দেওয়ার জন্য তাকে বলা হয়েছে যে এখন তাকে তুলে নেওয়া হয়। এই লাইনটার অর্থ হচ্ছে যে কবি তার সারা জীবনের অর্জিত সকল সম্পদকে সোনার তরীতে তিনি তুলে দিয়েছেন। এরপরে কবি সেই সম্পদের সঙ্গে সে নিজে যাওয়ার জন্যে তিনি মাঝিকে অনুরোধ করে যেন মাঝি যেন তাকে নিয়ে যায় তাকে সঙ্গে করে। কিন্তু পরক্ষণে কবি দেখেন যে তার যে ছোট যে ক্ষেত ছিল সেই ক্ষেতে উৎপন্ন সকল সোনার ধানে সেই ছোট্ট তরীটি পূর্ণ হয়ে গিয়েছে এবং সেখানে কোনো জায়গা নাই, যে কবি যে সেখানে নিজে আশ্রয় নিবে সে আশ্রয় নেওয়ার মতো জায়গাটুকু সেখানে নাই। এরপর আসে কি এখানে যে ঠাই নাই ছোট সে তরী, অর্থাৎ হচ্ছে যে সোনার তরীতে মহ সৃষ্টিরই স্থান সংকলন হয় কেবল ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। এরপরে আসে যে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, এটা অর্থ হচ্ছে যে নিঃসঙ্গ অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষার ইঙ্গিত। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি এবং অবহেলার মধ্যে। সোনার তরীর নিয়ে আমার সোনার ধান লইয়া যায় খেয়াপারে, কিন্তু আমাকে লয় না। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলেছেন যে মানুষ পৃথিবীতে এই যে সোনার তরী যে কবিতা, এই কবিতার মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে মানুষ তার সারা জীবনে
মানুষ তার সমগ্র জীবনে যে যে কর্মটুকু করে সে কর্মটুকুই মানুষ পৃথিবীতে রেখে যায়, কিন্তু এখানে কোনো ব্যক্তিকে পৃথিবীতে চিরকাল রাখা হয় না। তার মানে একজন ব্যক্তি ভালো নাকি একজন ব্যক্তি খারাপ সেটার বিচার করা হবে যে সেই ব্যক্তির কর্ম দ্বারা। যে ব্যক্তি ভালো কর্ম করবে শুধুমাত্র সেই ব্যক্তির কর্মফলটাই এখানে পৃথিবীতে রয়ে যাবে। সে ব্যক্তিকে একদিন নিষ্ঠুর কালগ্রাস বা মৃত্যুর দিকে ধাবিত হতে হবে, তাই না? এই যে আমি যে এখানে যে এখনো জীবিত আছি, আমাকে কিন্তু কেউ মনে রাখবে না। আমি মারা যাওয়ার 1 বছর 2 বছর পর হয়তোবা কেউ আমাকে মনে রাখবে না, কিন্তু আমার দ্বারা যে সৃষ্ট কর্ম, যে ভালো কর্ম আছে, সে ভালো কর্মের গুণে সকলে আমাকে মনে রাখবে। তো এইটা আমাদের এই কবিতার মূল কথা আছে এরকম, যে আমাদের যে সোনার তরীতে আমাদের এই যে লেখকের যে যে কর্ম, তাহলে কর্ম বা সোনার ধান সেগুলো স্থান পায়, কিন্তু এখানে ব্যক্তি সত্তার কিন্তু কোনো স্থান নাই। এই ব্যক্তি সত্তাকে আমাদের মৃত্যুর মুখে পতিত হতে হয়। ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা আর একটু দেখি। তাহলে এখানেই আমাদের সোনার তরী যে কবিতা, এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে একজন মানুষ ভালো নাকি খারাপ এই সকল কিছুর গুণ বিচার করা হবে তার কর্মের মাধ্যমে, তাই না? এই সকল কর্ম হচ্ছে মানুষ পৃথিবীতে রেখে যায়, এবং এই কর্মগুণের মাধ্যমে কিন্তু মানুষকে স্মরণীয় বা স্মরণ করা হয়। কোনো ব্যক্তিকে স্মরণ করা হয় না, তার নিজ কর্মের যদি ভালো হয় তা তাকে স্মরণ করা হবে, এবং যদি কোনো ব্যক্তি যদি অবদান না থাকে তাহলে তাকে আর মনে রাখা হবে না। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যাই হচ্ছে আমাদের যে মূল যে আলোচনা ছিল সেখানে আমরা যাব। এই যে তাহলে এইখানে হচ্ছে যে আমাদের মূলত যে পাঠ প্রচিতি সেটা হচ্ছে এখানে যে সোনার তরী। এই যে সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তাহলে তিনি হচ্ছেন যে কাব্যগ্রন্থ লেখেন, সে কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনার তরী, এবং সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতার নামই হচ্ছে সোনার তরী। এইটুকু আপনারা একটু এখানে তথ্যটা এখানে নিয়ে রাখেন। এটাই কিন্তু হচ্ছে প্রথম কবিতা, এটাই হচ্ছে প্রথম কবিতা। তাহলে মনে রাখবেন যে সোনার তরী কাব্যগ্রন্থ, তাহলে সোনার তরী কাব্যগ্রন্থের যে প্রথম কবিতা, সেই প্রথম কবিতার নামই হচ্ছে সোনার তরী। এই কবিতাটা যেটা আমরা পড়লাম মাত্র, এটা হচ্ছে যে সোনার তরীর প্রথম কবিতা। বলছে যে শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যার নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। মানে এই সোনার তরী মতো এরকম কালজয়ী কবিতা আর কখনো কেউ লেখেননি। এই প্রথমই কালজয়ী কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর সকলের সামনে উপস্থাপন করেন। এখন দেখেন যে কবিতাটিতে দেখা যায় যে চারপাশের প্রবল স্রোতের মধ্যে ভেসে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্বর নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। অর্থাৎ কি, যে একজন কৃষক তার জমিতে উৎপন্ন সকল ধান নিয়ে তিনি অপেক্ষা করে বসে আছেন। আকাশের ঘন ঘন মেঘ এবং ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এমন এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি পাল তোলা সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখতে পান কবি বা কৃষক দেখতে পান। তারপরে আসে এখানে যে উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলিয়ে ভিড়িয়ে তা উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি বা অনুরোধ জানালে ওই সোনার ধারের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। নৌকায় স্থান সংকুলন হয় না কৃষকের। মানে যে লেখকের যে অর্জিত যে সম্পদ বা যে সোনার ধান, সে সোনার ধান সোনার তরী বা নৌকা নিয়ে গেলেও সেখানে লেখকের কোনো জায়গা হয় না। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে মহাকালের স্রোতে মানুষের, এই যে এখান থেকে আমাদের যে বাস্তব জীবন, এখান থেকে আমাদের ধারণা নিতে হবে এখান থেকে যে মহাকালের স্রোতে মানুষের জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্বল। অর্থাৎ যে পৃথিবীতে একজন মানুষকে স্মরণ করা হবে নাকি স্মরণ করা হবে না, এটি সেই ব্যক্তির ওপর নির্ভর করে না, এটি সম্পূর্ণ নির্ভর করবে সেই ব্যক্তির কর্মের উপরে। ব্যক্তির কর্ম যদি ভালো হয় তাকে অবশ্যই স্মরণ করা হবে, যদি খারাপ হয় তাকে কোনো স্মরণ করা হবে না। বলছে মানুষের ব্যক্তি সত্তা ও শারীরিক
অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালে। এখানে আমাদের মৃত্যুকে বোঝানো হয়েছে, এখানে মৃত্যু অর্থাৎ কি মানুষকে একদিন না একদিন অবশ্যই এখানে মৃত্যুবরণ করতে হবে, মানুষকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মানুষের যে সৃষ্ট কর্ম, সেই সৃষ্টি কর্ম হচ্ছে অবিনশ্বর, যার কখনো মৃত্যু নেই। মানে মানুষের মৃত্যু হলেও তার সৃষ্ট যে সকল কর্ম থাকে সেই কর্মগুলো হচ্ছে অবিনশ্বর, সেগুলো কখনো মৃত্যু হয় না। বলছে সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে এখানে আমরা একটা তথ্য পেলাম, আমাদের প্রশ্ন আসতে পারে যে এই কবিতাটি কোন ছন্দে রচিত, এটা হবে কি মাত্রাবৃত্ত। এখানে আর একটি তথ্য নিয়ে রাখেন যে মাত্রাবৃত্ত ছন্দের মধ্যে 8+5 8+5 পূর্ণমাত্রা এটা রচিত। এই 8 হচ্ছে এখানে পূর্ণমাত্রা, 8 হচ্ছে এখানে পূর্ণমাত্রা এবং 5 হচ্ছে এখানে অপূর্ণমাত্রা, অপূর্ণমাত্রা। ওকে, এখানে তথ্য রাখেন একটু যে সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হলো, এখানে 8+5 8+5 মাত্রায় রচিত হয়েছে। এখানে 8 হচ্ছে এখানে পূর্ণমাত্রা এবং 5 হচ্ছে এখানে অপূর্ণমাত্রা। 8+5 এরকম মাত্রা অনুযায়ী এটাকে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম 8 হচ্ছে পূর্ণমাত্রা এবং 5 হচ্ছে অপূর্ণমাত্রা। ওকে, এরপর যাব হচ্ছে আমরা আমাদের যে এতটুকু যে পড়লাম, এটুকু পড়ার পরে এখন যাব হচ্ছে আমাদের মূল যে এমসিকিউ আছে সেই এমসিকিউ পার্টে যাব। তো আপনারা আমার সঙ্গে সকলেই এই প্রশ্নগুলোর সকলে উত্তর দিবেন। এতক্ষণ আমরা যেই আমাদের কবিতাটা পড়ে আসলাম, কবিতা পড়ার পরে আমরা কি বুঝলাম এখান থেকে, সেটা হচ্ছে আমাদের এখন এখান থেকে দেখা হবে। তো আপনারা যারা এখানে জয়েন করে আসেন সকলে হচ্ছে আমার সঙ্গে এই এমসিকিউগুলোর আমাকে উত্তর এখানে জানাবেন, যেখানে কোনটির উত্তর কি হবে। তো আমাদের প্রথমে আছে 1 নম্বর, সেটা হচ্ছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। তো এখানে বলছে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে, এই যে তুমি কে বলছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এই চরণটিতে এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? ক কৃষক, খ তরী, গ মাঝি, ঘ কবি। তো এটা হচ্ছে আপনারা আমাকে উত্তরটি জানাবেন যে এটি উত্তর কি হবে, ক খ গ ঘ। এই উত্তরটি হচ্ছে আপনারা আমাকে জানাবেন যে এটি উত্তরটা কি হবে, ক খ গ ঘ। তাহলে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? ক কৃষক, খ তরী, গ মাঝি, ঘ কবি। তাহলে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে উত্তরটি কি হবে, ক কৃষক, খ তরী, গ মাঝি, ঘ কবি। এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করে আমাকে উত্তরটি বলেন যে এখানে 1 নম্বরের উত্তরটি কি হবে। ওকে, তাহলে এখানে আমাদের এখানে তুমি বলতে এখানে মূলত মাঝিকে বলা হচ্ছে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। যখন যখন কবি দেখেন যে নদী বেয়ে যখন মাঝি সেখানে তার সামনে আসেন, তখন কবি মাঝিকে প্রশ্ন করে যে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। তাহলে এখানে তুমি বলতে এখানে মাঝিকে বোঝানো হয়েছে, তুমি বলতে এখানে মাঝিকে বোঝানো হয়েছে। তারপরে আসে এখানে বলা হচ্ছে যে কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন। তাহলে এখানে আমাদের কবি যে কবিতার মধ্যে যে উল্লেখ ছিল যে ছোট ক্ষেত, এই ছোট ক্ষেত বলতে কবি মূলত কি বুঝিয়েছেন এখানে, যে আয়তনে ছোট ক্ষেত, নদীর ছোট চর, মানুষের জীবন পরিধি, অজানা দেশ। তাহলে এখানে যে কবি বলেছেন যে ছোট ক্ষেত আমি একেলা, তাহলে এখানে ছোট ক্ষেত বলতে কবি মূলত কোনটিকে বুঝিয়েছেন? ক আয়তনে ছোট ক্ষেত, গ নদীর ছোট চর, গ মানুষের জীবন পরিধি, ঘ অজানা দেশ। তাহলে এখানে মূলত ছোট ক্ষেত বলতে কবি মূলত বুঝিয়েছেন যে মানুষের জীবন পরিধি, অর্থাৎ কি মানুষের জীবন পরিধি খুবই সংক্ষিপ্ত। তো এখানে তিনি এটিকে বোঝানো চেয়েছেন যে ছোট ক্ষেত বলতে তিনি বুঝিয়েছেন যে মানুষের জীবন পরিধি খুবই হচ্ছে স্বল্প, জীবন পরিধি খুবই স্বল্প। তারপরে 3 নম্বর বলছে এখান থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ক গীতাঞ্জলি, খ সোনার তরী, গ বনফুল, ঘ বলাকা। এখানে আপনারা অনেকেই আছেন যে যেহেতু এখানে আমাদের কবিতার নাম সোনার তরী, অনেকেই আপনারা উত্তর দিবেন সোনার তরী, কিন্তু সোনার তরী এটা কি কখনো হবে না।
সোনার তরী কিন্তু এখানে উত্তরটি হবে না। আপনারা অনেকেই মনে করতে পারেন যে যেহেতু এটা আছে আমাদের কবিতার নাম সোনার তরী, তো সে কারণে মনে হয় এটি আমাদের সোনার তরী হবে, কিন্তু না। আমি আপনাদেরকে বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র 15 বছর বয়সে মাত্র 15 বছর বয়সে তিনি কাব্যগ্রন্থ লিখে তিনি তার সাহিত্য জগতে প্রবেশ করেন। সেটা হচ্ছে আমাদের কি বনফুল। তিনি কি লেখেন? বনফুল। তাহলে বনফুল কাব্যগ্রন্থ মাত্র 15 বছর বয়সে লিখে তার এই সাহিত্য জগতে তার প্রবেশ ঘটে। তারপরে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? তাহলে গীতাঞ্জলি কাব্য লেখার জন্য তিনি মূলত নোবেল পুরস্কার লাভ করেন। এটি কত সালে ছিল? 1903, 1913, 1923, 1933। তাহলে মূলত সালটি হচ্ছে আমাদের 1913 সালে। তাহলে 1913 সালে তিনি সং অফারিংস নামে তিনি যে এটা লেখেন, তার কারণে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। তিনি হচ্ছে এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। তারপরে আসে এখানে যে সোনার তরী কবিতায় কৃষককে তরীতে নিতে না চাওয়ার কারণ কি? তো আমরা কবিতায় আমরা দেখতে পারি যে কৃষকের যে সমস্ত যে সোনার ধান, সে সকল সোনার ধান তার তরীতে মাঝে স্থান দিলেও কেন কৃষককে তিনি তরীতে নিতে রাজি হননি? তাহলে এখানে মূল কারণ কি ছিল? ক নম্বর, অপরিচিত ছিল বলে, খ তরীটি ছোট, গ মাঝি উদ্বিগ্ন থাকায়, ঘ দুর্যোগের কারণে। তাহলে এখানে কি এমন কারণ ছিল যে যার কারণে কবিতায় কৃষককে তরীতে মাঝে নিতে চাননি? তাহলে মূল কারণ ছিল কি? যে তরীটি ছিল কি? ছোট ছিল। তাহলে উত্তর হবে খ। তাহলে মূল কারণ ছিল যে তরীটা বেয়ে মাঝি আসছিল, সেই তরীটা ছিল হচ্ছে আমাদের খুবই ছোট। তো যার কারণে সেখানে লেখকের সমস্ত কর্ম বা সকল সোনার ধান ঠাঁই পেলেও সেই নৌকাটি বা তরীটি খুবই ছোট হওয়ায় সেখানে কিন্তু কৃষক ঠাঁই পাননি। তাহলে উত্তর হবে কি? খ, তরীটি ছোট ছিল বলে। তারপরে আসা হচ্ছে যে সোনার তরী কবিতায় কোন মাসের, যে আমি আপনাকে বলেছিলাম যে সোনার তরী কবিতায় বাংলা কোন মাসের কথা উল্লেখ রয়েছে? আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। তো এখানে বলা হয়েছিল যে শ্রাবণ গগনে ঘন মেঘ ঘুরে ফেরে। তাহলে এখানে আমাদের শ্রাবণ মাসের কথা বলা হয়েছে। অর্থাৎ এই সময়টা হচ্ছে আমাদের বর্ষাকাল এবং শ্রাবণ মাসে মূলত যে আকাশে যে ঘন ঘন মেঘ দেখা যায় এবং সেখান থেকে যে বৃষ্টিপাত ঘটে, সেই দিকটা হচ্ছে আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে এখানে হবে যে সোনার তরী কবিতায় বাংলা শ্রাবণ মাসের কথা উল্লেখ করা হয়েছে। এরপর আসে হচ্ছে যে সোনার তরী কবিতায় সোনার ধান। সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কবি কি বুঝিয়েছেন? ক সৃষ্টি সম্ভার, খ মূল্যবান সম্পদ, গ মহাকাল, ঘ রাশি রাশি ধান। তো মূলত সোনার ধান বলতে কিন্তু এখানে শুধুমাত্র ধানকে বোঝানো হয় নাই, এখানে সকল সৃষ্টি সম্ভারকে কবি বুঝিয়েছেন। তো এখানে শুধুমাত্র ধান আছে বলে যে এখানে ধান হবে বিষয়টি এমন না। তাহলে এখানে সোনার ধান দ্বারা কবি হচ্ছে তার কবির জীবনে যতগুলো সৃষ্টি সম্ভার ছিল তিনি সকল কিছুকে একসঙ্গে বুঝিয়েছেন। তাহলে এটা উত্তর হবে কি? সৃষ্টি সম্ভার। এখানে কিন্তু ধানটা কিন্তু এখানে আসবে না। তারপরে আসে যে সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? তাহলে এখানে যে সোনার ধান যেখানে বলা হয়েছে, এই সোনার ধানটা মূলত কিসের প্রতীক? সোনার ধান কিসের প্রতীক? বলছে কি যে মহাকাল, সমকাল, সৃষ্টিকর্ম নাকি কালস্রোত। তাহলে এখানে সোনার ধান কিসের প্রতীক? তাহলে মূলত এখানে যে কবি যে বুঝিয়েছেন যে এটা সোনার ধান, এটি কিসের প্রতীক ছিল? মহাকাল, সমকাল, সৃষ্টিকর্ম নাকি কালস্রোত। তাহলে আমরা দেখেছিলাম যে সোনার ধান হচ্ছে তার সৃষ্টকর্ম, তার সৃষ্টিকর্মের প্রতীক ছিল কে? সোনার ধান। তারপরে আসে হচ্ছে যে ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি কিসের প্রতীক? তাহলে আমাদের দেখেছিলাম যে কবির যে ধানের জমি বা ধানের ক্ষেত, তার চারপাশে বেষ্টিত যে আমাদের জলরাশি বা যে নদী ছিল, সে জলরাশিটা মূলত কিসের প্রতীক ছিল? কালস্রোত। এই যে কালস্রোতের, অসহায়ত্বের, নিঃসঙ্গতা নাকি নির্বিকারত্বের। তাহলে আমরা দেখেছিলাম যে জলরাশি হচ্ছে আমাদের কি? কালস্রোতের প্রতীক। তাহলে আমরা দেখতে পেলাম যে ফসলের জমির চারদিকে বেষ্টিত জলরাশি মূলত কালস্রোতের প্রতীক। তারপরে আমরা আসি যে সোনার তরী কবিতায় এই যে মহাকালের প্রতীককে। তাই মহাকালের প্রতীক হচ্ছে কি? এখানে ধান, নদী, নৌকা, মাঝি। তো এখানে অনেকে মনে করতে পারেন যে এখানে অথবা নৌকায় অথবা আমাদের মহাকালের প্রতীক হবে, কিন্তু আসলে এমনটি না। এখানে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক।
মাঝি হচ্ছে কি মহাকালের প্রতীক। এখানে নৌকাটিকে শুধুমাত্র একটা যন্ত্র হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত মহাকালের প্রতীকটি হবে এখানে এখানে হবে মাঝি। তাহলে মাঝিকে এখানে মূলত মহাকালের প্রতীক, এবং এখানে নৌকাটিকে শুধুমাত্র একটা যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে আসেছে 11 নম্বর, যে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত হয়েছে। তাহলে সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? ক স্বরবৃত্ত, খ মাত্রাবৃত্ত, গ অক্ষরবৃত্ত, ঘ গদ্য ছন্দ। এই সকলগুলোই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ছন্দে রচিত হয়ে থাকে। তার মধ্যে সোনার তরী কবিতাটি হচ্ছে আমাদের মাত্রাবৃত্ত ছন্দে রচিত করা হয়েছে, এবং এখানে 8+5 মাত্রা এটা রচিত হয়েছে। তারপরে আসে এখানে যে সোনার তরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন। তাহলে আমাদের যে এই যে সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতার মাধ্যমে আমাদের লেখক বা কবি মূলত কি ফুটিয়ে তুলেছেন? ক কৃষকের দুর্দশা, খ প্রকৃতির বৈরী রূপ, গ মানব প্রেম, ঘ জীবন দর্শন। তো মূলত এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর মূলত কৃষকের মাধ্যমে তার সোনার ধান এবং ফসলের জমি এই বিষয়টিকে উল্লেখ করলেও তিনি মূলত এখানে বুঝিয়েছেন হচ্ছে যে মানুষের জীবন দর্শন, যে মানুষের জীবনে কি কি ঘটে। তাহলে মানুষকে কি সকলে আসলে মনে রাখে, নাকি তার সৃষ্ট কর্মকে মনে রাখে? তাহলে মানুষকে এক সময় তাকে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু মৃত্যুর পরেও মানুষ তার সাহিত্যকর্ম বা যে তার কর্মফল, তার জন্য তিনি সকলের কাছে কিন্তু সমধিক পরিচিতি লাভ করেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই মূলত কবিতার মাধ্যমে কিন্তু আমাদের কৃষকের দুর্দশা এটাকে বোঝানো হয় নাই, আমাদেরকে এখানে বোঝানো হয়েছে হচ্ছে আমাদের জীবন দর্শন, যে একজন মানুষের জীবনে মূলত কী হয়ে থাকে সেটাই হচ্ছে এখানে আমাদের দেখানো হয়েছে। এরপরে আসে হচ্ছে দেখেন এখানে একটা উদ্দীপক আছে যে হাসন রাজা, সেখানে যে হাসন রাজা তার মরমী গানের জন্য মানুষের হৃদয়ে বেঁচে আছেন আজও। তার মানে হাসন রাজা তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি তার মরমী গানের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে তিনি এখনো বেঁচে আছেন। তাহলে এটা হচ্ছে তার কি মহৎ কর্ম। তাহলে উদ্দীপকের মরমী গানকে সোনার তরী কবিতায় কোনটির সঙ্গে তুলনা করা যায়? তাহলে এখানে আমাদের যে মরমী গান, এই হাসন রাজা যে মরমী গান, এই মরমী গানকে আমাদের সোনার তরী কবিতায় কিসের সঙ্গে তুলনা করা যায়? ক ভরা নদী, খ নৌকার মাঝি, গ সোনার তরী, ঘ সোনার ধান। তাহলে এখানে আমরা যদি দেখি যে মরমী গানটা এখানে কিন্তু তার সাহিত্যকর্ম, তাই না? তার এখানে কি তার কি কর্ম, এখানে সাহিত্যকর্ম বা কর্ম। এইখানে যদি কর্ম যদি আমাদের মরমী গান হয়, তাহলে আমাদের যে মূল কবিতা আছে সোনার তরী, তো সেখানে কর্ম কি ছিল? ভরা নদী, নৌকার মাঝি, সোনার তরী না সোনার ধান? তাহলে অবশ্যই আমাদের সোনার ধান ছিল আমাদের কি কর্মফল, তাই না? তাহলে এখানে কর্মফল ছিল আমাদের সোনার ধান, যার কারণে এখানে আমাদের হাসন রাজার যে মরমী গান তার সঙ্গে আমাদের এখানে সোনার ধানকে তুলনা করা যায়। এরপরে আসি আমরা যে বলছে উদ্দীপক ও সোনার তরী কবিতায় ভাবগত ঐক্যের কারণ কোনটি? মানে এখানে এই যে এখানে যে আমাদের উদ্দীপক, এই উদ্দীপকের সঙ্গে আমাদের সোনার তরী কবিতায় যে ভাবগত একটা ঐক্যের মিল আছে, এই মিলের কারণ কোনটি? বলছে অতৃপ্তির বেদনা, কর্মফলের মহিমা, নিষ্ঠুর নিয়তি, নাকি জীবনের মায়া। তাহলে এখানে এমন কোন দিকটা আছে যার কারণে উদ্দীপক এবং আমাদের সোনার তরী কবিতার একটা ভাবগত একটা মিল পাওয়া যায়? ক অতৃপ্তির বেদনা, খ কর্মফলের মহিমা, গ নিষ্ঠুর নিয়তি, এবং ঘ জীবনের মায়া। তো এখানে অবশ্যই হবে আমাদের কি কর্মফলের মহিমা। তার কারণ যে মানুষকে একসময় তার কর্মফল অবশ্যই তাকে ভোগ করতে হয়, এবং এই কর্মফলের দিকটাই এখানে তুলে ধরা হয়েছে যে হাসন রাজা তার যে কর্মফল মরমী গান, তার জন্য তিনি আজও মানুষের হৃদয়ে তিনি বেঁচে আছেন, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের সোনার তরীর সঙ্গে উদ্দীপকের মিল আছে আমাদের কর্মফলের মহিমার দিকটি। তারপরে আসা হচ্ছে এখানে যে রবীন্দ্রনাথ ঠাকুর 15 বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? তাহলে মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কোনটি? ভানুসিংহ ঠাকুরের পদাবলী, বনফুল, চিত্রা না সোনার তরী? অবশ্যই এটা হবে বনফুল। এটা আগেও আপনাদেরকে বলেছি যে বনফুল তিনি লেখেন মাত্র 15 বছর বয়সে। এরপরে আসে যে কুলে একা বসে আছি নাহি ভরসা। তাহলে কুলে একা বসে আছি নাহি ভরসা বলতে কবি কি বুঝিয়েছেন? ক অনিশ্চয়তা, খ অপ্রাপ্তিবোধ, গ হতাশা, ঘ আশঙ্কা।
তাহলে এখানে কবি যখন বলেছেন যে কুলে একা বসে আছি নাহি ভরসা, বলতে কবি কি বুঝিয়েছেন? অনিশ্চয়তা, অপ্রাপ্তিবোধ, হতাশা নাকি আশঙ্কা? অবশ্যই এখানে বোঝানো হয়েছে কি অনিশ্চয়তা, মানে তিনি এখানে এখনো জানেন না যে তিনি এখানে তাকে রক্ষা করার জন্য কেউ এখানে আসবে নাকি আসবে না। এখানে মূলত আমাদের অনিশ্চয়তা এখানে প্রকাশ পেয়েছে, অনিশ্চয়তা এখানে প্রকাশ পেয়েছে। তো এরপরে আসি আমরা যে ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটিতে কি প্রকাশ পেয়েছে। তাহলে আমাদের কবিতায় ছিল হচ্ছে যে ধান কাটা হলো সারা। তাহলে ধান কাটা হলো সারা, এখানে ধান কাটার মধ্য দিয়ে এখানে মূলত কোনটিকে এখানে প্রকাশ করা হয়েছে? কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসলের কাজ সম্পন্ন হওয়া, ফসল তোলার তারা। তো এখানে বলা হয়েছে যে ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে কবিতাটিতে মূলত কি প্রকাশ পেয়েছে। এখানে অনেকে মনে করতে পারেন যে এখানে ফসলের কাজ সম্পন্ন হওয়া, কিন্তু না, এটা হচ্ছে আমাদের হবে না, এটা আমাদের উত্তর হবে কি ক। কারণ এখানে হবে কি কর্মের পরিণতি, মানে আমাদের যে কর্ম করি সে কর্মের কিন্তু একটা আমাদের ফল ভোগ করতে হয়, সেই ফলটা হবে এখানে কি আমাদের কর্মের পরিণতি। তাহলে এখানে আমাদের ধান কাটা শেষ হওয়ার মধ্য দিয়ে আমাদের কবিতাটিতে মূলত হচ্ছে আমাদের কর্মের পরিণতিকে আমাদের বোঝানো হয়েছে। এখানে কিন্তু আমাদের ফসলের কাজ সম্পন্ন হওয়াকে বোঝানো হয়নি। তারপর এখানে আসি আমরা যে সোনার তরী কবিতায় কে ভরা পালে চলে যায়। সোনার তরী কবিতায় কে ভরা পালে চলে যায়? ক কৃষক, খ কবি, গ মাঝি, ঘ তরী। তাহলে আমরা দেখেছিলাম যে ভরা পালে কোনো একজন ব্যক্তি তিনি নদীতে আসেন, তো সেখানে তিনি কে? অবশ্যই মাঝি হবে এখানে। তাহলে মাঝি হচ্ছে তিনি ভরা পালে তিনি চলে যাচ্ছিলেন। তারপরে আসে এখানে যে কে কোনো দিকে তাকায় না। তাহলে এখানে আমাদের সোনার তরী কবিতায় কে বা কোন ব্যক্তি সে কোনো দিকে তাকায় না? ক কবি, খ কৃষক, গ নৌকার মাঝি, ঘ গান গাওয়ার লোকটি। এখানে হবে উত্তর যে নৌকার মাঝি। নৌকার মাঝি হচ্ছে এখানে তিনি কোনো দিকে তাকান না। তারপর আসে এখান থেকে যে ধান কাটার পর কৃষকের মনে কিসের উদয় হয়। তাহলে এখানে বলা হয়েছে যে যখন কৃষক দেখেন যে তার ধান কাটা শেষ কিন্তু আকাশে ভীষণ মেঘ গর্জন করছে, তখন তার মধ্যে কিসের উদয় হয়? আশঙ্কা, আনন্দ, বেদনা, অহংকার। তো এখানে অবশ্যই এখানে হবে কি আশঙ্কার। তার মধ্যে একটা ভয় বা একটা আশঙ্কার সৃষ্টি হয় যে সে তার যে অর্জিত যে সম্পদ বা যে সোনার ধান সে আদৌ সেটাকে বাড়ি নিয়ে যেতে পারবে কিনা। তারপর এখানে আসা হচ্ছে যে সকলই দিলাম তুলে, সকলই দিলাম তুলে, এই চরণটিতে কৃষকের কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? যে স্থান না পাওয়ার আক্ষেপ, একা পড়ে থাকা হতাশা, আন্তরিক নিবেদন, অসহায় আত্মসমর্পণ। বলছে এখানে যে সকলই দিলাম তুলে থরে বিথরে, সকলই দিলাম তুলে থরে বিথরে এই চরণটির দ্বারা লেখকের কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? যে স্থান না পাওয়ার আক্ষেপ, একা পড়ে থাকার হতাশা, আন্তরিক নিবেদন নাকি অসহায় আত্মসমর্পণ। এখানে উত্তর অবশ্যই হবে অসহায় আত্মসমর্পণ। তার কারণ যে লেখক বা কবি তিনি যে সেই মাঝিতে এখানে যে বলা হচ্ছে যে কবি তার যে সকল যে সম্পদ বা সোনার ধান বা যে সাহিত্যকর্ম সে সকল কিছু সেই তরীতে তুলে দেওয়ার পরে যখন তিনি সেখানে মাঝিকে অনুরোধ করে যে তিনি সেখানে জায়গা পাবেন কিনা, কিন্তু তিনি দেখেন যে এখানে কোনো জায়গা সংকুলান নাই, সকলেই তার সোনার ধানে ভরে গেছে। তখন এখানে কবি নিজে নিজে এখানে আত্মসমর্পণ করে তার যে সোনার সম্পদ সে মাঝিকে নিয়ে যেতে সাহায্য করে। ওকে, তাহলে এখানে উত্তর হবে আমাদের কি অসহায় আত্মসমর্পণ। এরপরে আসা হচ্ছে এখানে যে কৃষক থরে বিথরে কি সাজে দিলেন। কৃষক থরে বিথরে কি সাজে দিলেন? ক সমস্ত ধান, খ সঞ্চিত খাবার, গ সমস্ত সম্পদ, ঘ সঞ্চিত অর্থ। তো এখানে উত্তর কিন্তু অবশ্যই হবে কি সমস্ত ধান, কারণ কি যে সমস্ত ধান কৃষক থরে ভিতরে সেই নৌকাতে সাজিয়ে দিয়েছিলেন। তারপরে আসে হচ্ছে আমাদের যে সোনার তরী কবিতায় কবি আমার বলতে মূলত কাকে বুঝিয়েছেন। তাহলে এখানে বলা হলো যে সোনার তরী কবিতায় আমি বা আমার বলতে কবি কাকে বুঝিয়েছেন? কবি নিজেকে বুঝিয়েছেন নাকি মাঝিকে, সময়কে, তরীতে? তাহলে এখানে আমার বলতে কবি তার নিজেকেই বুঝিয়েছেন। কবি আমার বলতে বা আমি বলতে এখানে তার নিজেকে তিনি এখানে বুঝিয়েছেন। তারপরে আসে হচ্ছে এখানে যে সৃষ্ট বা সৃষ্টি কর্মকে,
সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কেন? তাহলে এই যে আমাদের সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতায় সকল সৃষ্টিকর্মকে কেন সোনার ফসল বলা হয়েছে? ক, সৃষ্টিকর্ম উৎকৃষ্ট বলে, সৃষ্টকর্ম শ্রমের ফল বলে, সৃষ্টিকর্ম বিখ্যাত বলে, নাকি সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে? আমি আগেও বলেছি যে মানুষের দৈহিক মৃত্যু হলেও কিন্তু তার যে কর্মফল বা তার যে কর্ম সেগুলো হচ্ছে যে অবিনশ্বর, সেগুলো কখনো কিন্তু শেষ হয় না। তাহলে এখানে উত্তর হবে কি, যে সৃষ্টকর্ম অবিনশ্বর বলে এখানে সৃষ্টকর্মকে সোনার ফসল বলা হয়েছে। উত্তর হবে যে সৃষ্টিকর্মকে সোনার ফসল বলা হয়েছে কারণ সৃষ্টিকর্ম অবিনশ্বর বলে। ওকে, তারপরে আসে হচ্ছে আমরা যে সোনার তরী কবিতায় বর্ণিত ধান ক্ষেতটি কেমন ছিল। সোনার তরী কবিতায় বর্ণিত ধান ক্ষেতটি কেমন ছিল? ক, দেখতে দ্বীপের মতো, হ্যাঁ এটা ঠিক, দেখতে দ্বীপের মতো, আকারে ছোট, নদীর স্রোতে বিলীয়মান, মানে স্রোতে প্রায় বিলীন হয়ে গেছে এরকম। তাহলে এখানে উত্তর হবে কি, যে আমাদের ক এটা এক ঠিক আছে, দ্বীপের মতো দেখতে, 2 আকারে ছোট, এটাও ঠিক আছে, গ হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে ঘ নম্বর 1, 2, 3, অর্থাৎ আমাদের যে বর্ণিত যে ধান খেতে ছিল সেটি হচ্ছে আমাদের মূলত দেখতে দ্বীপের মতো, আকারে ছোট এবং নদীর স্রোতে বিলীয়মান। তো এখানে আমাদের 3টি উত্তর হবে, উত্তর ঘ। এরপরে আসে হচ্ছে এখানে যে এখানে আমাদের একটা উদ্দীপক দেখানো হয়েছে যে মানুষ ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ছেন নিঃসন্তান মোড়ল, তবু তার মনে সুখ নাই, কেবলই ভাবে তিনি মারা গেলে এই সম্পদের কি হবে। তাহলে এখানে উদ্দীপকে বলা হয়েছে একজন মোড়লের কথা, যার মূলত কাজই হচ্ছে মানুষকে ঠকিয়ে সম্পদ গড়া, তবু তার মনে কোনো সুখ বা শান্তি নেই। তার চিন্তা হয় এখানে যে তিনি মারা গেলে এই সম্পদের কি হবে। তাহলে উদ্দীপকের সোনার তরী কবিতার কোন দিকটি এই উদ্দীপকের মধ্যে আমাদের ফুটে উঠেছে? ক, দর্শন চিন্তা, খ, মৃত্যু চিন্তা, গ, দুর্যোগ চিন্তা, ঘ, কর্মফলের চিন্তা। তো এখানে আমাদের দেখা যায় যে এখানে বলা হয়েছে যে মোড়ল সে হচ্ছে যে অন্য মানুষের সম্পদ ঠকিয়ে সে নিজের সম্পদের পাহাড় গড়েছেন, কিন্তু তার মনে কোনো সুখ নাই। তিনি মনে করেন যে তিনি মারা গেলে এই সম্পদের কি হবে। তাহলে মূলত এখানে বোঝানো হয়েছে এখানে কি মৃত্যু চিন্তা। তাহলে এখানে আমাদের সোনার তরী কবিতার সঙ্গে এখানে আমাদের মিল আছে কোথায়? মৃত্যু চিন্তা। তারপরে বলা হয়েছে এখান থেকে যে উদ্দীপকের সঙ্গে সোনার তরী কবিতার বৈসাদৃশ্য মানে অমিল, সাদৃশ্য মানে মিল এবং এটা মানে হচ্ছে কি আমাদের অমিল। কোথায় হচ্ছে আমাদের অমিল রয়েছে সেটি এখানে আমাদের দেখাইতে হবে। বলছে মৃত্যুর ভাবনায় না, এখানে তো আমাদের মৃত্যু, ওখানে আমাদের মিল আছে, এখানে বলছে অমিল কোনটা, এটা কিন্তু আমাদের হবে না এখান থেকে আগেই। তবে কি যে অর্থ সম্পদ চিন্তায় বিষয়বস্তুগত দিক থেকে, তাহলে এর উত্তর হবে আমাদের কি গ, মানে কি 2 আর 3 হবে। কারণ কি আমরা আগেরটায় দেখেছি যে এখানে কিন্তু আমাদের মৃত্যুর সঙ্গে কিন্তু আমাদের কিন্তু মিল আছে এখানে, কিন্তু এর পরেরটায় আমাদের বলা হয়েছে যে এখানে কোথায় আমাদের অমিল রয়েছে, অর্থাৎ কি এখানে আমাদের ক নম্বর আগের থেকে বাদ যাবে। উত্তর হবে কি খ এবং গ, অর্থ সম্পদ চিন্তা এবং বিষয়বস্তুগত দিক থেকে এখানে আমাদের অমিল রয়েছে। ওকে, তারপরে আসা হচ্ছে যে সোনার তরী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এটি হচ্ছে আমাদের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চিত্রা, বলাকা, সোনার তরী, মানসী। তাহলে সোনার তরী কবিতাটি কবির সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই সোনার তরী কাব্যগ্রন্থের প্রথম কবিতায় হচ্ছে কি সোনার তরী। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সোনার তরী কবিতাটি এবং এটি হচ্ছে এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা, তার নাম হচ্ছে কি সোনার তরী। এরপরে আসা হচ্ছে যে সোনার তরী কবিতায় পূর্ণ পর্বে মাত্রা সংখ্যা কত। তাহলে আমি বলেছিলাম যে সোনার তরী যে কবিতা এটিকে মূলত 8+5 এই মাত্রায় ভাগ করা হয়েছে, এখানে 8 হচ্ছে এখানে পূর্ণ মাত্রা এবং 5 হচ্ছে এখানে অপূর্ণ মাত্রা। তাহলে এখানে বলা আছে কতটি পূর্ণ মাত্রা বা পূর্ণ পর্ব আছে এখানে 4, 6, 7, 8। তাহলে উত্তর হবে এখানে 8। তাহলে 8 হচ্ছে এখানে আমাদের কি পূর্ণ পর্ব বা পূর্ণ মাত্রা, আর অপূর্ণ বললে এখানে আমাদের 5 হতো উত্তর। ওকে, তাহলে সোনার তরী কবিতায় পূর্ণ পর্বে মাত্রা সংখ্যা হচ্ছে এখানে 8টা। এরপরে আসে যে শফিক মিয়ার বাস্তবতা। তো এখানে একটা আমার উদ্দীপক ছিল, যে উদ্দীপকটা এখানে মিসিং আছে, তো যার কারণে 30 নম্বরটা আমরা এখান থেকে করতে পারলাম না। এটা
এটা হচ্ছে আমাদের ভ্যালিড হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি আমাদের যে শফিক মিয়ার বাস্তবতা, এখানে একটা উদ্দীপক ছিল, সেই উদ্দীপকটা এখানে না থাকায় এখান থেকে আমরা এটা উত্তর করতে পারলাম না। তো এরপরে আসি হচ্ছে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নে। তো দেখা যায় এখানে একটা আমাদের সৃজনশীল প্রশ্ন, প্রশ্ন নম্বর 1 এখানে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের একটা দুর্ভিক্ষ চিত্র। এই যে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিটা মূলত আমাদের একটা দুর্ভিক্ষের একটা চিত্র দেওয়া হয়েছে। তো যে এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কিছু কাক আছে, যেখানে কিছু কাক আছে, এখানে কিছু যে মৃত লাশ পড়ে আছে, এখানে এই যে খাদ্যভাবে একজন শিশু তার মায়ের কোলে বসে আছে, এরকম মানে এটা হচ্ছে মূলত আমাদের একটা দুর্ভিক্ষের একটা ছবি দেখানো হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষ অবলম্বনে অঙ্কন করে উপরের চিত্রসহ অসংখ্য চিত্র, যেগুলো দুর্ভিক্ষের চিত্রমাল নামে দেশে বিদেশে সাড়া জাগানোর তাকে অমর করে তোলে। তার মানে যে দুর্ভিক্ষ যখন সৃষ্টি হয় বা তৈরি হয়, সে দুর্ভিক্ষের সময় জয়নুল আবেদিন তিনি এই দুর্ভিক্ষ নিয়ে তিনি চিত্র অঙ্কন করেন, সেগুলোকে দুর্ভিক্ষের চিত্রমাল নামে তিনি এগুলোকে দেশে বিদেশে তিনি সাড়া জাগান, যার কারণে তিনি কিন্তু এখনও অমর হয়ে আছেন। এখন ক নম্বর দেখি আমরা, বলছে কত বছর বয়সে, এই যে কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? উত্তর হবে কত? 15। তাহলে মাত্র 15 বছর বয়সে তিনি প্রথম কাব্যগ্রন্থ লেখেন বনফুল। বলছে সকলই দিলাম তুলে থরে বিথরে, এটা অর্থ কি? যে লেখক বা কবি তার যে সমস্ত জীবনের যে তার যে সাহিত্যকর্ম, সকল সাহিত্যকর্ম সে মাঝির যে আমাদের তৈরি ছিল সেখানে তিনি সেটাকে সাজিয়ে দিল। আর এখানে আমাদের খ নম্বরটি হবে, দেখি আমরা, বলছে আলোচ্য চরণটিতে মানুষের কর্ম পৃথিবীতে রেখে যাওয়ার দিকটি ফুটে উঠেছে। তাহলে এখানে বলা হয়েছে যে মানুষের অর্জিত সকল কর্ম পৃথিবীতে রেখে যাওয়ার দিকটি এখানে ফুটে উঠেছে। ওই সোনার তরী কবিতায় কৃষক, ধান এবং সোনার তরী প্রভৃতি রূপকের মাধ্যমে মানব জীবনের শাশ্বত দর্শন ফুটিয়ে তোলা হয়েছে। কৃষক তার ছোট জমিতে যে সোনার ফসল যে বা ধান ফলিয়েছে, সোনার তরীতে তা সব তুলে দিয়েছে তার মাঝের তরীতে। বলছে কৃষক নিজে নৌকায় উঠতে চাইলেও তার তাতে জায়গা হয় না, তেমনি মানুষ পৃথিবীতে কর্মসম্ভার রেখে যাবে, অথচ ব্যক্তি মানুষের স্থান এখানে হবে না। কৃষক রূপী কবি তাই বলেছেন যে সকলই দিলাম তুলে থরে ভিতরে। তাহলে এটা অর্থটা হচ্ছে যে মানুষের কর্ম তার পৃথিবীতে রেখে যেতে হবে, কিন্তু মানুষকে একসময় নিষ্ঠুর কালগ্রাস বা মৃত্যুতে পতিত হতে হবে। এরপরে আসা হচ্ছে আমাদের গ নম্বর, বলছে যে চিত্রটি সোনার তরীর সঙ্গে কিভাবে সঙ্গতিপূর্ণ। তাহলে এই যে এখানে চিত্রটা যেটা দেওয়া আছে, মানে এইটা উদ্দীপকটির সঙ্গে আমাদের সোনার তরীর সঙ্গে কিভাবে আমাদের সঙ্গতিপূর্ণ, সেটা এখন আমরা দেখব এখানে। তো এই চিত্রটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের কর্ম হিসেবে পৃথিবীতে টিকে থাকার প্রতীক হওয়ার কারণে সোনার তরী কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। মানে এই যে জয়নুল আবেদিন যে চিত্রগুলো তিনি অঙ্কিত করেছেন সেগুলো হচ্ছে তার এখানে কর্ম, যেগুলো হচ্ছে আমাদের সোনার ধানের সঙ্গে আমাদের তুলনা করা যায়। সোনার তরী কবিতায় শাশ্বত মানব জীবনের দর্শন ফুটিয়ে তোলা হয়েছে। কৃষক সোনার ধান ফলিয়েছেন এবং তা কেটে সোনার তরীতে ভরে দিয়েছেন। যখনই তিনি তরীতে উঠতে চাইলেন তখনই ঘোষিত হলো অমোঘ বাণী যে ঠাঁই নাই। অর্থাৎ কৃষকের কৃতিত্বকে মহাকাল ঠাঁই দিলেও কৃষকের ঠাঁই হয় না। তেমনি মানুষ নয় বরং তার কর্মই প্রধান। উদ্দীপকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত ছবিগুলো থেকে নির্বাচিত একটি চিত্র উপস্থাপন করা হয়েছে এবং শিল্পকে তার এই মহৎ কর্ম হিসেবে ঠাঁই দিলেও ব্যক্তি জয়নুল আবেদিনকে এখানে ঠাঁই দেওয়া হয়নি। তার মানে এই যে এখন যে এখানে যে আমরা যে শিল্প বা যে সাহিত্যকর্ম পড়তেছি, এটা মূলত কিন্তু এখানে তার যে চিত্রিত যে ছবি সেটাকে এখানে উপস্থাপন করা হয়েছে। এখানে ব্যক্তি জয়নুলের কিন্তু কোনো এখানে ঠাঁই দেওয়া হয়নি। ঠিক তেমনি সোনার তরী কবিতায় হাড় ভাঙ্গা পরিশ্রমে উৎপাদিত সোনার ফসল তরীতে স্থান পেলেও কৃষকের কিন্তু সেখানে কোনো স্থান হয়নি। অর্থাৎ মানুষ নয় মহাকালের কাছে কর্মই বিবেচ্য বা কর্মই হচ্ছে মূল। ঠিক আছে, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে মহাকাল বা সৃষ্টিকর্তা তার কাছে কিন্তু মানুষ নয়, এখানে তার মানুষের যে কর্মফল সেটাই হচ্ছে এখানে মূল বিষয়। ওকে, এরপরে আমরা দেখি ঘ নম্বর। এখানে বলা হচ্ছে যে মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয়। যেখানে বলা হয়েছে এখানে যে মানুষ বাঁচে তার কর্মে তার বয়সে নয়, এটি হচ্ছে উদ্দীপকের সঙ্গে আমাদের এটা
আমাদের উক্তিটিকে মূল্যায়ন করতে বলা হয়েছে। তো এই উক্তিটির কথাটা হচ্ছে যে মানুষ বাঁচে তার কর্মে, তার বয়সও নয়। এই এই যে আমাদের একটা এখানে লাইন বলা হয়েছে, এই লাইনের উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে আমাদের সুকান্ত, আপনার নাম শুনে থাকবেন এখানে, নামটা হচ্ছে যে সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। তাহলে মনে রাখবেন যে সুকান্ত ভট্টাচার্য কিন্তু সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে মারা যান। এই 21 বছর বয়সের মধ্যে তিনি যে সাহিত্যকর্ম লিখে গেছেন সেগুলোর জন্য তিনি কিন্তু এখন বিখ্যাত হয়ে আছেন। ঠিক তেমনই এমন অনেক ব্যক্তি আছে যারা হচ্ছে 100 বছর বেঁচে গেছেন, তাই না, তারা কিন্তু কোনো সাহিত্যকর্ম আদৌ তৈরি করতে পারেনি। কিন্তু এখানে দেখা যায় যে আমাদের সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়স শেষে মারা গেলেও তার মধ্যে তিনি যে সাহিত্যকর্মটি রচিত করে গেছেন তার জন্য কিন্তু তিনি এখনও জগতে বিখ্যাত হয়ে আছেন। তার মানে আমরা বুঝলাম কি এখানে যে মানুষের যে মূল পরিচয় বা মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে। কার বয়স কত হতে পারে, কারোর 20 হতে পারে, 50 হতে পারে, 80 হতে পারে, 100, কিন্তু বয়সই হচ্ছে এখানে মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে যে সেই ব্যক্তি সে কি কি কাজ করলো বা সে কি কি কর্মের মাধ্যমে সে পৃথিবীতে শ্রেষ্ঠ হতে পারে। মূল বিষয় হবে তার কর্ম, তার বয়স নয়। এই কথাটি হচ্ছে আমাদের উদ্দীপকের মাধ্যমে আমাদের এখানে মূল্যায়ন করতে হবে। ওকে, দেখি আমরা বলছে কর্মই মানুষকে অমরত্বে পৌঁছে দিতে পারে, এই বিবেচনায় আলোচ্য মন্তব্যটি যথার্থ বলা যায়। সোনার তরী কবিতায় কৃষক, ধান, সোনার তরী প্রভৃতি রূপকের অন্তরালে মানব জীবনের চিরকালীন মহাসত্য প্রকাশিত হয়েছে। কৃষকের উৎপাদিত সোনার ধান প্রতিটি মানুষের মহৎ কর্ম বা সৃষ্টি সম্ভার। কবিতায় কৃষকের সোনার ধান সোনার তরীতে স্থান পেয়েছে, কৃষক নয়। অর্থাৎ কি এখানে কৃষকের যে কর্ম সে কর্মটা এখানে স্থান পেয়েছে, কিন্তু কৃষক কিন্তু এখানে কোনো স্থান পায়নি। তেমনি মহাকালের বুকে মানুষ নয় বরং তার সৃষ্টি সম্ভারই আলোকমালা হয়ে জ্বলজ্বল করে। উদ্দীপকে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্মগুলোকে একটিকে উপস্থাপন করা হয়েছে। এতে দুর্ভিক্ষে যথাযথ চিত্র ফুটে উঠেছে। এই সৃষ্টি সম্ভার তার বিদায়ের পরও তার হয়ে কথা বলছে। ব্যক্তি জয়নুল আবেদিন আজ পৃথিবীতে না থাকলেও রয়েছে তার কালজয়ী শিল্পকর্ম। ঠিক তেমনই আমরা যে সোনার তরী পড়তেছি তার লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সোনার তরী যে আমাদের যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মটি লেখা ছিল বলে কিন্তু তাকে নিয়ে কিন্তু আজ আমরা এখানে পড়তেছি। আমরা যদি তিনি এরকম সোনার তরী যদি না লিখতেন তাহলে কিন্তু এরকম কালজয়ী কিন্তু কবিতা আমরা পেতাম না। তো তাকে নিয়ে কিন্তু আমরা কখনো গবেষণা করতাম না, তাকে কিন্তু এভাবে আমরা সামনে নিয়ে আসতাম না। তার মানে কি যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, তার বয়সের মধ্যে নয়। ঠিক তেমনই আপনাদেরকে একটু আগে বললাম আমি যে এখানে আমাদের নাম ছিল এটা কি, সুকান্ত ভট্টাচার্য। তিনি মাত্র 21 বছর বয়সে মারা গেলেও এই 21 বছর বয়সের মধ্যে তিনি যে এত তিনি সাহিত্যকর্ম তিনি লিখে গেছেন, যার কারণে কিন্তু তিনি এখনও আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, তাই না? ঠিক তেমনই এমনই অনেক ব্যক্তি দেখবেন যাদের বয়স 80, 90, 100 বছর কিন্তু তাদের কোনো উল্লেখযোগ্য তাদের কোনো সাহিত্যকর্ম নাই, যার কারণে কিন্তু তাদেরকে আমরা কখনো মনে রাখি না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের মূল কথা হচ্ছে এখানে যে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, তার বয়সের মধ্যে নয়। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাসটি এটুকুই ছিল আমাদের ক্লাস। এরপরে আমাদের দেখা হবে অন্য আরেকটা ক্লাসে, হয়তো আমরা কোনো গদ্য অথবা কোনো পদ্য নিয়ে আসবো। তো আজকের ক্লাসটুকু এটুকুই থাকবে। ধন্যবাদ।